আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, 27শে সেপ্টেম্বর ভাষণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ চায় না ছাত্রদল ছাত্র শিবির, দেশের ভবিষ্যৎ নেতৃত্বে সংকট দেখা দেবে মন্তব্য। সুযোগ পেলে প্রত্যেক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করতে চায় বিএনপি, কিশোরগঞ্জে বিএনপির জনসভায় তারেক রহমান। দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের বোলিং কম্বিনেশনে পরিবর্তন চান মানজরেকার, 2 পেসারের সঙ্গে 3 স্পিনার নিয়ে খেলা উচিত মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ চায় না 2 ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবির। সংগঠন দুটির শীর্ষ নেতারা বলেছেন, ক্যাম্পাস রাজনীতির সংস্কার প্রয়োজন। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হলে দেশের ভবিষ্যৎ নেতৃত্বে সংকট দেবে বলে মনে করেন তারা। ওবায়দুর রশিদের রিপোর্ট। শিক্ষার্থীদের দাবির মুখে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন। এরপর থেকেই এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলছে, আর রাজনৈতিক অঙ্গনে চলছে এই সিদ্ধান্তের বিরোধিতা। এই ইস্যুতে নিজেদের অবস্থানের কথা চ্যানেল আইকে জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অবশ্যই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া উচিত, সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা একমত, কিন্তু নিষিদ্ধ কিংবা বন্ধ হওয়ার যে বিষয়, খুব ভালো কোনো সিদ্ধান্ত হবে না এবং এটি কখনোই কাম্য নয়। কারণ হলো আমাদের একটা গণবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, মাত্র 1.5 মাসের মতো অতিবাহিত হয়েছে। এর মধ্যেই লক্ষ্য করে দেখো অনেকগুলো ষড়যন্ত্র কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। এই জন্য ছাত্রদল কিন্তু স্টিল নাও আমরা কিন্তু রাজপথে রয়েছি এবং আমরা যেভাবে তারাও অবগত রয়েছে, সাধারণ শিক্ষার্থীরাও মাঠেই রয়েছে, যেন তাদের এই গণ অভ্যুত্থান এবং সাধারণ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সফলতা, এটি যেন আবার ব্যর্থ যেন না হয়ে যায়। ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির চাই যে নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতির চর্চার মাধ্যমে জাতীয় নেতৃত্ব তৈরি হোক। যদি জাতীয় নেতৃত্ব তৈরি না হয় তাহলে সামগ্রিকভাবে জাতি একটা সময়ের ব্যবধানে নেতৃত্বের ক্রাইসিসে পড়বে। কাজে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং এর যৌক্তিক সংস্কার চাই। মব জাস্টিসের নামে ছাত্রদল কিংবা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী যেন আইন নিজের হাতে তুলে না নেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন চকর মালিথা। আমরা যোগাযোগের চেষ্টা করছি। চকর, প্রধান উপদেষ্টার কর্মসূচি সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে জানাবেন। রিদিতা, আমরা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি নিউ ইয়র্কের শহরে অবস্থিত, সেই বিমানবন্দরের অ্যারাইভেল লাউঞ্জে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এখানকার স্থানীয় সময় 10টার দিকে উনি ল্যান্ড করেছেন। প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল আমরা এখানে অপেক্ষা করছি যে উনি এখান দিয়ে বের হবেন, এবং এখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন যাদের হাতে ফুল বাংলাদেশের জাতীয় পতাকা নিয়েও তারা অপেক্ষা করছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা ফুল দিয়ে বরণ করবেন বা স্বাগত জানাবেন, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের
৭৯তম অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কে এসেছেন এবং ওনাকে করবেন, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল উনি এখান দিয়ে বের হচ্ছে না। এখানে যারা নিরাপত্তা, এই গেটের নিরাপত্তার দায়িত্বে যারা সদস্য আছে তাদের সাথে আমরা কথা বলেছি। এই কিছুক্ষণ আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানালেন যে ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে, আমরা এর আগের নিউজেই বলেছিলাম যে ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে এখানে রাজনৈতিক একটা শোডাউন যেটা বলে, বিএনপির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানিয়ে মিছিল এবং স্লোগান দেওয়া হচ্ছিল। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে ওনার আগমনের বিরোধিতা করে স্লোগান দেওয়া হচ্ছিল। আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে বিএনপি যারা এখানে ওনাকে স্বাগত জানাতে এসেছিলেন তাদের মধ্যে নিজেদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মানে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে যারা সদস্য আছে তারা বলেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার বিবেচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তারা বলছেন যে অন্য গেট দিয়ে বের করে নিয়ে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে আমরা যারা এখানে সাংবাদিকরা আছি বা অন্য যারা আছি তারা কেউই আসলে ওনাকে মানে এয়ারপোর্টে নামার পরে আসলে উনি যে গেট দিয়ে বাড়ানোর কথা ছিল সেই গেট দিয়ে ওনাকে আমরা আসলে পেলাম না, বা আমাদের একটা ইচ্ছা ছিল যে ওনার সাথে কথা বলবো আগামীকাল, যে উনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক করবেন, সেই বৈঠকের আগাম কিছু শুনবো, সেটা আসলে শোনা হলো না। যাই হোক, রিদিতা যেটি জানাতে চাই যে প্রফেসর ইউনূস আজকে হোটেলে যাবেন, আজকে উনি রেস্ট করবেন। আগামীকাল সকাল থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যে আনুষ্ঠানিক বৈঠক হবে, আগামীকালের কর্মসূচি তার মধ্যে দিয়ে শুরু হবে। এর বাইরে উনি সাইড লাইনে অনেক দ্বিপাক্ষিক বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইউএনডিপি, বিশ্বব্যাংক, IMF, বিভিন্ন সংস্থা প্রধানের সাথে উনি বৈঠক করবেন এবং পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশের রাষ্ট্র সরকার প্রধানের সাথে বৈঠক করবেন এবং আগামী 27শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে, জাতিসংঘ সাধারণ পরিষদের যে ৭৯তম অধিবেশন, সেখানে উনি বক্তব্য দিবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার স্থানীয় সময় 10:30টায় সে বক্তব্য উনি দিবেন। রিদিতা, ধন্যবাদ আপনাকে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে রাজধানী মাহমুদপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে ডিএমপি ডিবির একটি টিম সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করে। সিয়াম 2018 সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায় হলেও জনগণের মুক্তি এখনও অর্জিত হয়নি। কিশোরগঞ্জে জনসভায় তারেক রহমান বলেছেন, বিএনপির প্রধান লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। জনগণকে অর্থনৈতিক স্বস্তি দিতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দেন তারেক রহমান। কিশোরগঞ্জ থেকে মনির হোসেনের ভিডিওচিত্র, আক্তার হোসেনের রিপোর্ট। বিগত আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল। বিএনপি নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। এত অত্যাচার, নির্যাতন, এত লোক বিএনপি আজও ঐক্যবদ্ধ আছে। আজও তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। গত 17 বছর নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আপনার নেতৃত্বে কিশোরগঞ্জের প্রতিটি উপজেলা, প্রতিটি জায়গায় রাজপথে আমাদের সহকর্মী সহযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। বাংলাদেশকে সম্ভাবনাময় হিসেবে গড়ে তুলতে নিজের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয়যুক্ত হতে হবে। আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব, যাতে করে প্রত্যেকটি পরিবার
মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল সক্রিয় ছিল তাদেরকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে দেশ পুনর্গঠনের কথা বলেন তারেক রহমান। এই যে এই আত্মত্যাগ, এই যে এই বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এটির মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা নিয়ে সেই বিগত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। গত 15 বছরে সরকার বিরোধী আন্দোলনে কিশোরগঞ্জে বিএনপির 17 নেতাকর্মী নিহত হয়েছে। এ সকল শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশমূলক বক্তব্যে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা 31 দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে আরও জোরদার ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন তারা। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে নীলফামারীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বিতরণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনেরা। আনোয়ারুল আলম প্রধানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। পরিস্থিতির উন্নয়নে বনায়নে জোর দিচ্ছেন গবেষকরা। এরই অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রতিবারের মতো এবারও সারা দেশে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। প্রকৃতি ও জীবন ক্লাব দেশব্যাপী সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করছে। নীলফামারীতে এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছ লাগানোর অভ্যাস শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করবে এবং ভবিষ্যতে আরও বৃক্ষরোপণের প্রতি উদ্বুদ্ধ করবে। আমরা যত বেশি গাছ লাগাবো তত কিন্তু উষ্ণতা কমবে এবং জলবায়ুর যে পরিবর্তন, এই জলবায়ুর যে প্রভাব, এই প্রভাবকে যদি আমরা কমাতে চাই তাহলে বৃক্ষরোপণের বিকল্প নাই এবং এই উষ্ণতাকে কমাতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। সুতরাং যত বেশি গাছ লাগাবো তত আমরা ভালো থাকব, আমাদের দেশটা ভালো থাকবে। নীলফামারীতে প্রাকৃতিক দুর্যোগ রোধে রক্ষা কবচ তৈরিতে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা দেওয়া হয়। বাংলাদেশ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছ লাগানোর কোনো বিকল্প নেই, তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন গাছ লাগানো। প্রকৃতির সাথে মানুষের একটা বন্ধন জড়িয়ে আছে, আর এই বন্ধন যদি ভেঙে যায় তাহলে প্রকৃতি আমাদের সাথে বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। এজন্য আমাদের উচিত ধ্বংসের মুখ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় গাছ লাগানো। আমরা কারণে অকারণে গাছ কেটে ফেলছি, কিন্তু আমরা গাছ সেইভাবে রোপণ করতেছি না। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেজন্য আমাদের প্রকৃতি ও জীবন ক্লাব আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিশিষ্টজনেরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন কার্যক্রম অনুকরণীয়। এই ক্লাবের মতো যদি আমাদের সচেতন মানুষ যদি এগিয়ে আসতো এবং সারা বাংলাদেশে যদি এভাবে বৃক্ষরোপণ করা যেত তাহলে আমাদের পুরো বাংলাদেশে প্রকৃতির ভারসাম্য রক্ষা পেত। আজকে যে বৃক্ষরোপণের ক্ষেত্রে এই অংশীদারিত্ব, যে আন্তরিকতা ওনারা প্রকাশ করেছে, এতে কচুকাটাবাসী উপকৃত হবে। আগামী পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। যে প্রকৃতিগতভাবে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটাকে রোধ করা, আমরা আশা করব প্রতি বছরে এই ক্লাব তার কর্মসূচি চালিয়ে যাবে এবং আগামীতেও সবাই অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সবুজে গড়ে উঠবে। সবুজায়নের এই অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ।
পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশ দল ঘিরে যে আকাশচুম্বী প্রত্যাশা জেগেছিল তা চেন্নাই টেস্টে ভারতের কাছে 280 রানে হেরে হতাশায় পরিণত হয়েছে। এই হারের পর কিভাবে টাইগার্স দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হবে তা নিয়ে চলছে আলোচনা। 27 সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্টের জন্য একাদশ নির্বাচনের ক্ষেত্রে টাইগারদের বোলিং কম্বিনেশনে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। তিনি মনে করেন 3 স্পিনার ও 2 পেসারের সমন্বয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ সাজানো উচিত। সেক্ষেত্রে সাকিব ও মিরাজের পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে দলে আসা উচিত বাঁহাতি অর্থোডক্স তাইজুল ইসলামের। ঘরের মাঠে টানা 18 টেস্ট সিরিজ জয়ের দোরগোড়ায় থাকা ভারতকে নিয়ে মাঞ্জরেকরের পরামর্শ, দ্বিতীয় টেস্টে বুমরা বদলে কুলদীপ যাদব ও রাহুলের বদলে সরফরাজ খানকে খেলানো যেতে পারে। লেবাননে ইসরায়েলের হামলায় 492 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1,500-এরও বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত 35 শিশু রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই হামলার পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লাহ 1300-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের 2 শতাধিক রকেট নিক্ষেপ করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলার কারণে কয়েক হাজার পরিবার ওই অঞ্চল ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন আরও একটি গাজা হোক তা তিনি চান না। নিটল টাটা, কৃষি সংবাদ। ইউটিউবে দেখে জলাবদ্ধ ও পতিত জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ করে সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের রুবেল ইসলাম। 25% জমিতে লাউ চাষ করে তার 60 থেকে 70 হাজার টাকায় বিক্রি করছেন তিনি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শহর রক্ষার বাঁধ নির্মাণ না করায় শেরপুরের ঝিনাইগাতিবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে মহারশী নদী। খনন না করায় হারিয়েছে নাব্যতা। পাহাড়ি ঢলে প্রতিবছর বন্যায় বসতবাড়ি, রাস্তাঘাট ধ্বংসের পাশাপাশি পলি জমে অনাবাদি হয়ে পড়েছে বিস্তীর্ণ ফসলি জমি। প্রাকৃতিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে নদীতে শিগগিরই বেড়িবাঁধ নির্মাণের দাবি ঝিনাইগাতিবাসীর। খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাবিত আউয়াল। সংবাদ সম্মেলনে 2 বারের সাবেক সহসভাপতি তাবিত বলেছেন, ব্যক্তিকেন্দ্রিক কিছু নয়, বরং নির্বাচিত হলে মাঠের ফুটবল নিয়ে চমক দেখাতে চান তিনি। আরিফ চৌধুরী রিপোর্ট করছেন। তাবিত আউয়াল অনেকগুলো পরিচয় তার, ফুটবলার, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ। আজকে আসলে কোনো বক্তব্য দিতে আমরা আসি না। গত এক যুগে নির্বাচন আর তাবিত যেন স্বতঃস্ফূর্ত মাখামাখি। খোদ ফুটবল ফেডারেশনেই স্বতন্ত্র হিসেবে 3 বার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদেও 2 বার নির্বাচন লড়েছেন তিনি। এবার 4র্থবার বাফুফের নির্বাচনে। তবে এবার আর সহ নয়, সরাসরি সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতায় তাবিত আউয়াল। আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। আর ইলেকশন ফিল্ডে যেটা হচ্ছে, আবারও রিপিট করছি, যতক্ষণ না তফসিল ঘোষণা হয়, যতক্ষণ না কারা কারা ইলেকশন করতে চাচ্ছে, কোন পদে হতে চাচ্ছে, এটা না জানা পর্যন্ত খুবই আর্লি এইসব আলোচনা এখন করা। গত সপ্তাহেই সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। তাকে সমর্থন জানান বিএনপিপন্থী ক্রীড়া ব্যক্তিত্ব ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ধারণা করা হচ্ছিল একক প্রার্থী হবেন রুহুল আমিন, কিন্তু সপ্তাহ ঘোরার আগেই নির্বাচনের মাঠ জমিয়ে তুললেন তাবিত আউয়াল। যারা ফুটবল স্পোর্টস জগতে আছি, আমরা সবাই স্পোর্টসম্যান। আমাদের মন মানসিকতা হলো কম্পিটিশন। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদের তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি হতে পারি, যে বুঝবো যে না, আসলে ক্রীড়া অঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে। আসছে 26 অক্টোবর 4 বছর পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচন।
আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। সবশেষে সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, 27 সেপ্টেম্বর ভাষণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ চায় না ছাত্রদল ছাত্র শিবির, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের সংকট দেখা দেবে মন্তব্য। সুযোগ পেলে প্রত্যেক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করতে চায় বিএনপি, কিশোরগঞ্জে বিএনপির জনসভায় তারেক রহমান। দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের বোলিং কম্বিনেশনের পরিবর্তন চান মঞ্জরেকার, 2 পেসারের সঙ্গে 3 স্পিনার নিয়ে খেলা উচিত মন্তব্য। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।